হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রাত 8:30 বাজে। বৃষ্টি কিছুটা কমে এলেও এখনো গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। তা উপেক্ষা করেই দোকানের ছাউনির নিচ থেকে বেরিয়েছে আবরার ইনায়া। দোকানদারের থেকে জানতে পেরেছে কাছে পিঠেই একটা ভালো হোটেল আছে, সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে আবরার। গাছতলায় থাকার চেয়ে এখন যা কপালে জুটে তাই ভালো। এখনো আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারা 10 মিনিট হাঁটতেই একটা হোটেল চোখে পড়ল। পিংস্র ঝলমলে গোলাপি রঙের বড় সাইনবোর্ডটা দূর থেকেই চোখে পড়ে। 7 তলা বিশিষ্ট বিলাসবহুল হোটেলটি। নিচতলা ক্যাফেটেরিয়া আর ছাদে রয়েছে স্কাইলাইট রেস্টুরেন্ট। বাকি ফ্লোরগুলো হোটেল। নামটা আরও একবার মনে মনে আওড়ে নেয় আবরার। 7 তলা বিশিষ্ট এক চকমকে হোটেল রেস্টুরেন্ট, যেন গোলাপি আভায় মোড়ানো এক অন্য জগৎ। বড় বড় কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে রাতের আলো, আর সাইনবোর্ডের ঝলমলে গোটা গোটা অক্ষরে নামটা যেন হোটেলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আবরার ইনায়াকে নিয়ে নিচতলার লবিতে প্রবেশ করতেই নরম সুরে আর ভদ্রতা মেশানো আতিথেয়তার ছোঁয়া পায়। তারা চকচকে সাদা মেঝেতে পা ফেলে রিসিপশনে এগিয়ে গেল। রিসিপশনিস্ট তাদের চতুর্থ তলায় একটা রুম দেয়। রুমের চাবি দিয়ে তাদের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে লোকটা। তখন একজন ওয়েটার এসে ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যায়। তার মধ্যেই তাদের ডাক পড়ে রুম থেকে। রুম তৈরি। লিফটে চড়ে একজন স্টাফ ওদের রুমে দিয়ে যায়। রুম নাম্বার 412। সুন্দর পরিপাটি একটা রুম। রুমে ঢুকেই সোফায় পা উঠিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে ইনায়া। তার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেনের সমস্যা থাকার কারণে মাঝে মধ্যেই এমন ব্যথা উঠে। আবরার রুমটা আবারও ঘুরে দেখে। হঠাৎ কিছু মনে পড়ে যায়, ইনায়ার কাছে আসে। শোন, আমি একটু বাহির থেকে আসছি, দরজাটা লাগিয়ে দে। আবরারের কথায় চোখ খুলে তাকায় ইনায়া। তারপর ধীর স্বরে জিজ্ঞেস করে, কোথায় যাবেন? পাশেই একটা শপিং মল দেখেছি আসার সময়। কাল রাত থেকে এক ড্রেসে আছিস, বিরক্ত লাগছে, আমি বাইরে যাচ্ছি। তুই দরজাটা ভালোভাবে আটকে দিবি, কেউ আসলে খুলবি না আমি ছাড়া। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন আবরার ভাই। থাকতে পারবি না সঙ্গে যাবি? পারবো। ইনায়ের কথায় 2 পা এগিয়ে আসে আবরার। ইনায়ের গালে আলতো করে হাত রেখে নরম চোখে ইনায়ের চোখে চোখ রাখলো আবরার। তা দেখে চোখ নামিয়ে ফেলে ইনায়া। আমার দিকে তাকা। আবরারের কথায় বাধ্য মেয়ের মতো চোখ তুলে তাকায় সে। তুই দেখছিস এখানে আমি ইনায়াকে রেখে যাচ্ছি, কিন্তু বিশ্বাস কর, আমার চোখ দিয়ে যদি তুই দেখতি তাহলে বুঝতে পারতি আমি এখানে আমার হৃদয় রেখে যাচ্ছি। যা ছাড়া আমি অচল। এই অরিন্দম চৌধুরী আবরার অচল। আবারও বলছি, আমি ছাড়া তোর সব থাকলেও তুই ছাড়া আমার কেউ নেই। তাই কেউ আসলে দরজা খুলবি না। আমি এসে 5 বার টোকা দিব, তারপর খুলবি। কথাগুলো বলেই ইনায়ের গাল থেকে হাত সরিয়ে নেয় আবরার। তারপর নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে রাখে। ইনায়া তখনও ঘোরের মধ্যে আছে। আবরার ভাই এত তাড়াতাড়ি তার ভালোবাসার মানুষটাকে ভুলে গেল কি করে পারল? সবাই এমন কেন? ইনায়ের ভাবনার মাঝে ভাটা পড়ে আবরারের ডাকে, দরজা লক করে দে অন্বিতা। আবরারের ডাকে দ্রুত পায়ে এসে দরজা বন্ধ করে দেয় ইনায়া। দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে সে। মাথা ভন ভন করছে, তার সাথে ঘুম আসছে। হোটেল থেকে বেরোলেই পাশেই শপিং মল। এখনো গুড়ি গুড়ি ফোঁটায় বৃষ্টি ঝরছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের দিকে আবার বৃষ্টি নামতে পারে। আকাশের দিকে কিয়ৎক্ষণ চেয়ে তৎপর দ্রুত পায়ে শপিং মলে ঢুকে আবরার প্রথমে মেয়েদের কর্নারে যায়। বেছে বেছে একটা কালো আর একটা নেভি ব্লু কালারের শাড়ি নেয়। শপিং মলটায় শুধু শাড়ি কালেকশন থাকায় ইনায়ের জন্য শাড়িই নেয় আবরার। তারপর নিজের জন্য 2টো টি-শার্ট 2টো ট্রাউজার নিয়ে বিল দিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত পা চালিয়ে আবরার হোটেলে ফিরে আসে। এতটুকু পথ আসতে গিয়েই ভিজে গেছে আবরার। রুমে এসে দরজায় 5 বার নক করতেই ইনায়া দরজা খুলে দেয়। রুমে ঢুকতেই নিজের জন্য আনা একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ইনায়ার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার। ইনায়া ব্যাগগুলো নিয়ে খুলে দেখলো তার জন্য শাড়ি এনেছে দেখে কপাল কুঁচকে ফেলল ইনায়া। কোনো অনুষ্ঠান ছাড়া ইনায়া শাড়ি পরে না।
তার জন্য শাড়ি সামলাতেও পারে না। এই নিয়ে তার 3বার শাড়ি পরা। প্রথম শাড়ি পরেছিল তার কাজিনের বিয়েতে, দ্বিতীয়বার নিজের জন্মদিনে, আর তৃতীয়বার কাল পরেছিল। ওয়াশরুমের দরজার ছিটকিনির শব্দ শুনে ইনায়ার ধ্যান ভাঙে। আবরার তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে, পরনের ট্রাউজার টি শার্ট এখনো হাতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে শাড়ি হাতে নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে আবরার। তাকে আসতে দেখে অসহায় চোখে চেয়ে মুখ খোলে ইনায়া। আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আবরার কিছুক্ষণ চুপ করে থেকে মাথার পেছনে খানিকটা চুলকে হেসে উত্তর দেয়, আশেপাশে আর কোনো দোকান ছিল না রে, এখানে শাড়ির কালেকশন ছাড়া অন্য কিছু ছিল না। আজকে একটু ম্যানেজ করে নে প্লিজ। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখে পরতে পারবি না? কথাটা বলেই নিজের ফোনটা বিছানা থেকে হাতে নেয় আবরার। ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চাপ দিতেই বুঝতে পারে যে তার ফোন 1%ও চার্জ নেই, যার দরুন ফোনটা বন্ধ হয়ে আছে। শিট, ফোনটাও বন্ধ হওয়ার আর সময় পেল না। হুম, এখন কি করব? চারদিকে ফজরের আজান হচ্ছে। আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারপাশ। পাখিরা জেগে উঠেছে, বাসা থেকে বেরিয়ে গাছের ডালে ডালে বসে ডাকছে। পাখির কলকল ধ্বনিতে প্রকৃতিও যেন জেগে উঠেছে। এখনো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মধ্যরাত থেকে বৃষ্টি ছট আরও বেড়ে চলেছে। বৃষ্টির শব্দে মুখরিত হয়ে আছে প্রকৃতি। আজও সারাদিন বৃষ্টি থাকতে পারে। আবরারের ঘুম ভেঙে গেছে। রাত 1টায় ঘুমানোর কারণে এখন ঘুমের জন্য চোখ খুলতে পারছে না। মূলত পেটের ওপর ভারী কিছুর চাপ অনুভব করতেই তার ঘুম ভেঙে যায়। দুহাতে চোখ কষলে নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পায় ইনায়ার ঘুমন্ত মুখ। দুহাতে আবরারের পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আবরারের এতক্ষণের সকল বিরক্তি, ভ্রু কুঁচকে থাকা সব যেন নিমিষেই গায়েব হয়ে গেল। চোখে মুখে এসে ভর করলো একরাশ মুগ্ধতা। রাতে গুটিসুটি মেরে বিছানার বাঁ পাশে শুলেও ঘুমের ঘোরে ঘড়ির কাঁটার মতো চারদিকে ঘুরতে ঘুরতে আবরারের বুকের উপর এসেই স্থির হয় ইনায়া। প্রকৃতিও যেন এটাই বোঝাতে চাইছে যে অন্বিতা চৌধুরী ইনায়া একমাত্র আশ্রয়স্থল। অরিন্দম চৌধুরী আবরারের বক্ষ বন্ধনী। ঘুরে ফিরে তাকে আবরারের কাছেই আসতে হবে। এটাই যে পবিত্র বন্ধনের জোর। কিছুক্ষণ ইনায়ার দিকে চেয়ে নিজের দুহাতের সাহায্যে সযত্নে ইনায়াকে বুকের ওপর থেকে নামায় আবরার। এভাবে শুয়ে থাকলে মেয়েটার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। ইনায়াকে নিজের বক্ষ বন্ধনী থেকে বিছানায় রেখে উঠে বসে আবরার। ভালো করে তাকাতেই চোখ পড়ে আলুথালু ইনায়ার অবস্থা। শাড়ি পরার অভ্যাস না থাকায় শাড়ি যা ইচ্ছে তাই অবস্থা। হাঁটুর ওপরে শাড়ি উঠে ইনায়ার ফর্সা পা দুটো উন্মুক্ত হয়ে আছে। কালো রঙের শাড়ি ভেতরে ইনায়ার পা দুটো জলজল করছে যেন। বক্ষ বিভাজনে শাড়ি নেমে উদর সহ শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট বিদ্যমান। নিজেকে এভাবে আবরারের সামনে দেখলে অপ্রস্তুত হতে পারে বিদায় আবরার ও শাড়ি ঠিক করে গায়ে কম্পিউটার জড়িয়ে দিল। এসির পাওয়ার বাড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। হালকা ড্রিম লাইটের নীলচে আলোয় আলো আধারের খেলা করছে ঘরটা। ওয়াশরুমে ঢুকে অজু করে আসে আবরার। টাওয়েল দিয়ে হাত মুখ বাড়তি পানিটুকু মুছে নেয়। তারপর ধীর পায়ে এগিয়ে যায় বিছানার পাশে। বিছানায় বসে ইনায়ার মাথায় হাত রাখলো। গভীর চোখে চেয়ে ধীর স্থির গলায় নিজের সহধর্মীর নাম উচ্চারণ করল আবরার। অন্বিতা, এই অন্বিতা। ইনায়ার চুলে হাত বুলাতে বুলাতে কাল রাতের কথা মনে পড়ে যায় আবরারের। কথাগুলো ভাবতেই তার গোলাপি ওষ্ঠ জোড়ায় একরাশ হাসি খেলে গেল। হাসির কারণ গালের টোলটা আরও গাঢ় হয়। কাল রাতের সময়টা কোনো মন্ত্রমুগ্ধের চেয়ে কম কিছু ছিল না আবরারের কাছে। তার বোকা ফুল শাড়ি পরতে না পারায় শেষমেশ তাকেই শাড়ি পরিয়ে দিতে হয় মেয়েটাকে। নিজে পরতে পারবে বলে ওয়াশরুমে ঢুকলেও শাওয়ার শেষে দু কাপড় ওপরে ছোট্ট বাচ্চার মতো করে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে ইনায়া। তার শাড়ি পরার ধরন দেখে আকাশ থেকে পড়ে আবরার। শাড়িটা এভাবে পেঁচিয়েছিস কেন? পেঁচাইনি তো, পরেছি। ইনায়ার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কপাল চেপে এদিক ওদিক চেয়ে আবার প্রশ্ন করলো, এভাবে কাকে শাড়ি পরতে দেখেছিস তুই? আম্মু, বড়মা আর মামুনিকে। আচ্ছা আচ্ছা,
তা আমাকে একটু হেঁটে দেখাতো। এমা, এ আর এমন বড় কি কাজ? এটা তো ইনায়া তুড়ি মেরে করতে পারবে। আমি বরং আপনাকে দৌড় দিয়ে দেখাই। আবরারের উত্তরের জন্য অপেক্ষা না করেই আবরারের দিকে দৌড় দেয় ইনায়া। আর তখনই যা অঘটন ঘটে যায়। পায়ে শাড়ি পেঁচিয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইনায়া। তার হঠাৎ পড়ে যাওয়া দেখে হতভম্ব হয়ে যায় আবরার। এটা কি হলো? আমি কি জানি? ইনায়া মেঝেতে পড়ে বড় বড় চোখে আবরারের দিকে চেয়ে প্রশ্নটা করে। বহু কষ্টে পেট চেপে নিজের হাসি আটকে জবাব দেয় আবরার। ইনায়ার জায়গায় অন্য কেউ থাকলে আবরার এতক্ষণে হেসে মেঝেতে বসে পড়ত, কিন্তু ইনায়ার সামনে তা করলে নির্ঘাত আবরারের ফাঁসি মঞ্জুর। নিজেকে সামলাতে ইনায়ার সামনে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বিছানায় বসায় আবরার। আমি শাড়ি পরতে পারি না, এখন কি হবে? কাল তো তিহু পরিয়ে দিয়েছিল, আমি একবার চেষ্টা করব? ভয়ে ভয়ে প্রশ্নটা করলো আবরার। তার প্রশ্নে ইনায়া অবাক চোখে আবরারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই আবরারকে গিলে নেবে। আপনি কিভাবে শাড়ি পরাবেন? জীবনে পড়াশোনা ছাড়া আর কিছু করেছেন নাকি? কাউকে সুযোগ না দিয়ে তার দক্ষতা বিচার করা উচিত না ম্যাম? আবরারের মুখে ম্যাম ডাকটা শুনে দুহাতে নিজের কান চেপে ধরে ইনায়া। না, এটা হতে পারে না। আমাকে চিমটি কাটুন তো আবরার ভাই, আমি কানে ভুল শুনছি? পারলে একটা থাপ্পড় ও কানের নিচে বসিয়ে দেন। ইনায়ার কথার মানে বুঝতে কিঞ্চিত সময় লাগে আবরারের। কপাল কুঁচকে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়ার মুখের ভঙ্গিমার কথা মনে বুঝতে বাকি রয় না তার। আবরারের মুখের অবস্থা দেখে পেট চেপে খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। তার হাসির সাথে তাল মেলায় আবরার নিজেও। ইনায়ার ফাজলামি শেষে আবরার নিজের চোখে ইনায়ার শাড়ির আঁচল বেঁধে নেয়। তারপর নিজের মাপ মতো ইনায়াকে শাড়ি পরিয়ে দেয়। তা দেখে ও কিছুক্ষণ থম মেরে বসে থাকে ইনায়া। রাতের কথাগুলো মনে পড়তেই অজানা এক ভালো লাগা ছেয়ে যায় আবরারের মনে। তার মনের চারিদিকে যেন বসন্তের আগমনী ঘণ্টা বেজে উঠল। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এতটা সুখ ইনায়া আবরারের না হলে আবরার তো তা জানতই না। সব চিন্তাকে একপাশে রেখে আবরার ইনায়াকে ডেকে তোলায় মনোনিবেশ করলো আবরার। অন্বিতা ম্যাম, এই অন্বিতা ম্যাম, প্লিজ উঠুন। আবরারের ডাকে পিট পিট করে দু চোখ মেলে ইনায়া। ঘুমু ঘুমু চোখে নিজের পাশে আবরারকে দেখে ব্যস্ত হয়ে পড়ে নিজের জামা কাপড় ঠিক করতে। যখন দেখলো আগে থেকেই সব ঠিক, তখন দু হাতে চোখ কষলে আবরারের দিকে তাকালো। ইনায়ার এমন ভঙ্গিমায় তাকানো দেখে মুখ খোলে আবরার। রিল্যাক্স ম্যাম, এভাবে তাকাবেন না, হার্টবিট মিস হয়ে যাবে। আর এটা আপনার বাবার রাজ্য না, এটা আপনার ভাগ্যবান স্বামীর অস্থায়ী রাজ্য। তাই আপনার রাজ্যের বাসিন্দা আমিও আপনার সাথেই আছি। বুকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলল আবরার। আবরার পুরো কথা চোখ মুখ কুচকে শুনে হেসে উঠল ইনায়া। সামান্য প্রজা হয়েও মহারানীর পাশে বসে আছেন। রাজকুমারীর থেকে মহারানীর পদোন্নতি কিন্তু সামান্য প্রজার জন্যই হয়েছে মাই কুইন্স। মাথা ঝাঁকিয়ে দুহাত সামনে এনে কথাগুলো বলে আবরার। তা দেখে আবারও হাসে ইনায়া। কি মিষ্টি সেই হাসি! ইনায়ার হাসির দিকে গভীর চোখে চেয়ে থাকে আবরার। প্রতিদিন সকালে এই হাসি পার্মানেন্টভাবে দেখার জন্যই এত কিছু, এত লড়াই, এত বিদ্রোহ। ইনায়ার হাসি ক্ষীণ হয়ে আসতেই আবরার তাকে উঠিয়ে ওয়াশরুমে অজু করতে পাঠিয়ে দেয়। অজু করে মাথার শাড়ির আঁচল টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইনায়া। জায়নামাজ না থাকায় সাদা তোয়ালে বিছিয়ে নেয় আবরার। ইনায়া আসতেই একসাথে নামাজে দাঁড়ায় দুজনে। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ে তারা। আজ তাফসির বৌভাত। সকাল থেকে মনমরা হয়ে আছে চৌধুরী পরিবার। আয়শা বেগম ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে এসে দেখেন মেঘা বেগম রুটির আটা করছে আর এক চুলায় চায়ের পানি বসিয়েছে। রহিমা খালা সবজি কাটছে মেঝেতে বসে। সিতারা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ে শেষে চলে গেছে। যাদের বাড়ি দূরে তারা এখনো আছে, বৌভাত শেষে একেবারে বাড়ি ফিরবে। আয়শা বেগমকে রান্নাঘরে ঢুকতে দেখে সিতারা বেগম পেছন থেকে ডেকে উঠলেন, ও ছোট বউ, এইদিকে আও তো একবার। সিতারা বেগমের কথায় থমকে দাঁড়ালেন আয়শা বেগম। সিতারা বেগমের কণ্ঠ কানে লাগতেই মনে পড়ে যায় পরশু রাতের ঘটনা। তাতেই যেন ওনার মেজাজ খারাপ হয়ে যায়। সিতারা বেগমের ডাক উপেক্ষা করে পা বাড়ায় রান্নাঘরের দিকে।
দরজায় পা রাখতেই আবারও চেঁচিয়ে উঠলেন সিতারা বেগম, কানে কি তুলা দিছ ছোট বউ, ডাকতাছি হুনো না। আবার ডাক দেয় নিজের রাগ সামলে পেছনে ফিরে তাকান তিনি। তারপর রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই উত্তর দিলেন, বলেন ফুপু আম্মা, ওইখানে খাড়াইয়া হুনলে কই কেমনে অ্যাও। রান্নাঘরের দরজা থেকে দুপায় এগিয়ে ডাইনিং টেবিলের কাছে আসেন আয়শা বেগম। তা দেখেই মরা কান্না জুড়ে দিল সিতারা বেগম। পোলা মাইয়া দুইটা কেমন আছে, কোনো খোঁজ খবর পাইছো? আমার কাইলকার দিনটা যেন কেমনে কাটছে কি দিয়া যে বুঝাইমু তোমারে, রাইতেও শান্তিতে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ দাদু, এই জন্যই তো আপনার নাক ডাকার কারণে আমি আর ইরফান সারা রাত ঘুমোতে পারিনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল তানবীর। এতেই মুখ কালো হয়ে যায় সিতারা বেগমের। নিজের সুতির ওড়না মুখে ঢেকে গুনগুনিয়ে উঠলেন। হাঁক ছেড়ে রান্নাঘরে অবস্থানরত মেঘা বেগমকে ডেকে বললেন, দেখছো মাইজ্জা বউ, তোমার পোলায় আমারে কেমনে অপমান করে। আমার নাক ডাকার লাইগা নাকি সে ঘুমাইতে পারে নাই। তানভীর চুপ কর, বড়দের সাথে এমন বেয়াদবি করবি না। বুড়ো বয়সে এক পা কবরে রেখে কুটনামি করলে কি সালাম করব? সিতারা বেগমের কথায় তানভীরকে ধমকে উঠলেন মেঘা বেগম। মেঘা বেগমের ধমকের পরোয়া না করেই মুখ বাঁকিয়ে কথাগুলো বলেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তানভীর। তাদের কথোপকথনের মাঝেই ঘর থেকে বেরোয় মাহমুদা বেগম। তাকে দেখে থেমে যায় সিতারা বেগম। চোখ মুখ কুঁচকে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে হাঁটা দেয়। তা দেখে হাফ ছেড়ে বাজে মেঘা বেগম আর আয়েশা বেগম। কি বানাচ্ছিস? পরোটা, সবজি আর চা। এইটুকু আমি আর রহিমা খালা করে নিতে পারবো। তোমরা ঘরে যাও। তোমার প্রেশার কমেছে ভাবি? মেঘা বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে মাহমুদা বেগম। আয়েশা বেগমের চোখ ছলছল করে ওঠে। নিজের মেয়েটার কোনো খোঁজখবর নেই আজ দুদিন হতে চলল। যতই আবরারকে ভরসা করুক, ছেলেটার এত আত্মসম্মান নিয়ে জন্মেছে যে প্রয়োজনে রাস্তায় থাকবে, তবুও ঢাকায় নিজেদের ফ্ল্যাটটাতে উঠবে না। কি করবে দুজনে কিছুই বুঝতে পারছে না আয়েশা বেগম। কমেছে রে ছোট, কিন্তু ছেলে মেয়ে দুটোর চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছি না। ইনায়াটা যে এখনো ছোট, আবরারটাও রাগী, কি করবে না করবে দুজনে। চিন্তা করো না ভাবি, আবরার কিন্তু ইনায়ার ব্যাপারে খুবই সচেতন, ওর যত্ন নিতে সে ভুলবে না। মেঘা বেগমের কথায় মাথা নাড়ায় মাহমুদা বেগম নিজেও। এ কথাটা সত্যি, ছেলেটা যতই রাগী হোক না কেন ইনায়ার ব্যাপারে সে পুরোই অন্যরকম। সামনে মেয়েটাকে বকাঝকা করলেও পেছনে তার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে। মেঘা বেগমের কথায় নিজের চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসেন মাহমুদা বেগম। তাফসির হলুদের দিন দেখনি? তাফসির হলুদের দিন সবার জন্য শাড়ি কেনা হলেও একটা শাড়ি কম পড়ে যায়। তানবীর আর ইরফানকে বললেও তারা কেটে পড়ে। তারপর কোনো রাস্তা না পেয়ে আবরারকে জানায় মাহমুদা বেগম। প্রথমে অন্য শাড়ি পরতে বলে সে। তারপর যখন তিনি ইনায়ার কথা বলেন, কোনো কথা ছাড়াই বিছানা ছেড়ে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে আবরার। এই জন্যই বলছি তোমরা চিন্তা করো না, ওরা ভালো থাকবে। শুধু ভালো না, খুব ভালো থাকবে দেখো। মেঘা বেগমের অভয়ের কিছুটা চিন্তা কমে মাহমুদা বেগম আর আয়েশা বেগমের। হালকা হেসে ওঠেন দুজা। তা দেখে মেঘা বেগম আর রহিমা খালাও হাসে। তারপর তিন যা হাত লাগায় নাস্তার কাজে। নাস্তা সেরে আবার তাপসির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরুনে লাগবে। ঝলমলিয়ে রোদ উঠেছে। ফজরের পর থেকে বৃষ্টি থেমেছে, রোদ উঠছিল। মেঘা বেগম আর মাহমুদা বেগম সারা বাড়ি ছুটোছুটি করে সব কাজ শেষ করেছে। তানভীর, ইরফান আর তিহু নিজেদের ঘরে তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। মেঘা বেগম সবাইকে সকাল থেকে তাড়া দিচ্ছেন, জোহরের আজান পড়বার আগেই বের হওয়া লাগবে, সবাই যাতে জলদি তৈরি হয়। কিন্তু মন ভালো না থাকায় সবাই এখনো তৈরি হয়নি। হাতের কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলেন মেঘা বেগম। ড্রয়িং রুমে বড় দেয়াল ঘড়িটাতে একবার চোখ বুলিয়ে সময় দেখে নিলেন। 11:30 বাজে। তারপর পা বাড়লেন আয়েশা বেগমের ঘরের দিকে। নাস্তা ছেড়ে তিনি আবার ঘরে এসে শুয়ে পড়েছিলেন। ইনায়ের জন্য বুকটা খা খা করছে ওনার। মেয়েটা কত খুশি ছিল তাফসির বিয়ে নিয়ে, ভাবতেই বারবার চোখের পাতা ভিজে উঠছে আয়েশা বেগমের। সারা বাড়ি মাথায় করে রাখা মেয়েটা আজ দুদিন বাড়িতে নেই। যেন কত শত যুগ কেটে গেছে তিনি ইনায়াকে দেখেনি। হোটেল থেকে চেক আউট করে সবে বেরিয়েছে আবরার ইনায়া। সকালের নাস্তাটা হোটেলের রেস্টুরেন্ট সাইডে সেরেছে দুজনে।
কিছুটা এসে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ালো আবরার। ডান হাতের মুঠোয় ইনায়ার হাত আর বাম হাতে তাদের পোশাকের শপিং ব্যাগগুলো। ইনায়ার হাতটা ছেড়ে পকেটে হাত চালায় আবরার। ফোনটা বের করার সময়টা দেখে নিল, তারপর ঢুকলো মেসেজে। বর্তমান ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা নেই আবরারের। মেসেজ অপশনে ঢুকে ব্যাংক থেকে প্রাপ্ত মেসেজটা চেক করলো। 70,000 টাকা দেখে খানিকটা চিন্তামুক্ত হয় আবরার। 7,000 বা 8,000 টাকার মাঝে যদি বাসা পেয়ে যায় তবে টুকিটাকি দরকারি কিছু জিনিসপত্র কিনে 1,000-3,000 টাকা বাঁচবে। ভাবনা চিন্তা শেষে আবার ফোনটা পকেটে রেখে দিল সে। তারপর ইনায়ার হাতটা আবার সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। এতক্ষণ আবরারের করা কাজগুলো পূর্ণ মনোযোগে পর্যবেক্ষণ করেছে ইনায়া। গাছের ছায়ায় দাঁড়িয়েও ঘেমে গেছে আবরার। ফর্সা মুখ রোদের তোপে লাল হয়ে উঠেছে, কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে, সেই রগগুলো ছড়িয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা ঘাম। আবরারের জেল ছাড়া চুলগুলো কপালে এসে খেলা করছে। কি মোহনীয় সেই দৃশ্য! ইনায়া হঠাৎ কি হলো কে জানে, নিজের বাম হাতের সাহায্যে কালো শাড়ির আঁচলাটা তুলে আবরারের কপালের পাশ বেয়ে নেমে ঘামের ফোঁটাগুলো মুছে দেওয়ার বৃথা চেষ্টা করলো। আবরারের বুক সমান ইনায়া পা উঁচিয়েও আবরারের কপাল ছুঁতে পারল না। হাত নামিয়ে নিয়ে উৎসুক হলো ইনায়া। তা দেখে কিঞ্চিত ঝুঁকলো আবরার। নিজের প্রেয়সীর বাম হাতখানার ওপর নিজের হাতটা চেপে ধরল, তারপর নিজের কপালের ঘামটুকু মুছে নেয়। কষ্ট হচ্ছে? আবরারের প্রশ্নে তার চোখে চোখ রাখে ইনায়া। শান্ত সুন্দর সেই চাহনি। মুখে কিছু না বললেও ইনায়ার চোখ যেন কত কিছু বলছে, আর তা আবরার বুঝতে পারছে। বুঝতে পেরেও খানিক অবুঝের ন্যায় তাকিয়ে থাকে আবরার। কিছু সময় প্রিয় মানুষের চোখের ভাষা বুঝলেও সেই কথাগুলো প্রিয় মানুষদের মুখ থেকে শুনতে যেন একটু বেশিই ভালো লাগে। চল তোকে রিমঝিমদের বাসায় রেখে আসি, তারপর বাসা পেলে আবার নিয়ে আসবো। কথাটা বলে হাত নাড়িয়ে রিকশা থামাতে নেয় আবরার। আমি কোথাও যাব না, গেলে একেবারে বাসায় চলে যাব। ইনায়ার অভিমান নিয়ে বলা কথাটা বুঝতে পেরে মনে মনে হাসে আবরার। তার ভালোই লাগে ইনায়ার অধিকার খাটানো কথাগুলো শুনতে। ইনায়াকে আর রাগিয়ে দেওয়ার ইচ্ছে হলো তার। অনবি, তোর কি কোনোভাবে মনে হচ্ছে যে আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসে তুই ভুল করেছিস? আবরারের কথাটা কর্ণগোচর হতেই রেগে যায় ইনায়া। সলসল চোখে আবরারের দিকে তাকায়, তারপর আবার চট করে চোখ সরিয়ে নিল। হ্যাঁ, ভুল মনে হচ্ছে। দিয়ে আসেন আমাকে বাসায়, থাকবো না আমি আপনার সাথে। আমাকে তাড়াতে পারলেই আপনি খুশি, আমাকে একটুও দেখতে পারেন না আপনি? কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে দেয় ইনায়া। তার কান্না দেখে বুকে জ্বালা শুরু হয় আবরারের। ইস, কি করলো সে? মেয়েটাকে আবার কাঁদিয়ে দিয়েছে সে। এই অনবি, ধুর, আমি তো তোকে রাগানোর জন্য কথাটা বলেছি। আর তুই সত্যিই ভেবে নিয়েছিস তোকে যদি বাসায় রেখে আসার হতো তাহলে কি আব্বুর সাথে ঝামেলা করে আমার সাথে নিয়ে আসতাম? কোথাও রাখবো না তোকে, সত্যি প্রমিস। আর একবারও বলবো না এমন কথা। নিজের কান ধরে কথাগুলো বলে আবরার। তারপর ইনায়ের চোখ মুখ মুছে দেয়। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। হালকা নীলটা যেন লালচে কমলার সঙ্গে মিশে যাচ্ছে কোথাও। গাছের পাতা হালকা বাতাস লেগে নড়ছে। পাখিরা দলে দলে ফিরছে। কেউ ছাদের কার্নিশে বসেছে, কেউ গাছের ডালে। আলো অন্ধকার মিশে একটা নরম ধূসর ছায়া তৈরি করেছে চারপাশে। চৌধুরী বাড়ির দরজায় এসে 3টে গাড়ি থামে। তারপর পরই আসে আরেকটা গাড়ি। প্রথম গাড়িটাতে আশরাফ চৌধুরী, মাহমুদা বেগম আর আশরাফ চৌধুরী। দ্বিতীয়টাতে আফতাব চৌধুরী, আয়েশা বেগম আর মেঘা বেগম। তৃতীয়টায় তানভীর, ইরফান, তিহু। শেষেরটায় তাফসির, সায়র আর সায়েম। তাপসির জামাইয়ের নাম সায়র, সায়রের ছোট ভাই সায়েম। তাপসির শ্বশুর বাড়ি থেকে ওকে আজ নিয়ে এসেছে আশরাফ চৌধুরী। মেয়েকে ছাড়া একটা দিনই যেন বছর সমান গেছে আশরাফ চৌধুরীর। তাই বন্ধুকে বলে অনুষ্ঠান শেষে নিজের মেয়েকে সঙ্গে করে বাড়ি ফিরেছেন তিনি। এক মেয়েকে বুকে করে আনতে পারলেও অন্য মেয়ে আর ছেলে কোথায় তা কেউই জানে না। গাড়ি থামতেই তাড়াহুড়ো করে বড়রা সদর দরজা পেরিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বাকিরা তাপসিদের নিয়ে আসে। মাহমুদা বেগমরা বাড়িতে ঢুকেই রান্নাঘরে ছুটলেন। সবার জন্য রাতের খাবারের পাশাপাশি সন্ধ্যার নাশতার আয়োজনও করা লাগবে। সারাদিন রোদে পুড়ে ঘেমে নিয়ে মাগরিবের পর একটা বাসা পায় আবরার।
তিনতলা বিশিষ্ট একটা বাড়ি, শহরের কোলাহল থেকে কিছুটা ভেতরে। বাড়ির বাহিরে শ্যাওলা পড়া সাদা রংটা জ্বলে গেছে। বাড়ির সামনে একটা বেলি ফুলের গাছ, বর্ষার সিজন হওয়াতে গাছটা ফুলে ভরে আছে। বাড়ির সামনে দাঁড়াতেই বেলি ফুলের মিষ্টি সুবাস এসে ধাক্কা লাগে নাকে। মনোরম পরিবেশের সাথে ভাড়া ও সান্নিধ্যের মধ্যে 8,000, 2 রুম, রুমগুলো মাঝারি সাইজের, কিচেন, একটা বারান্দা, ওয়াশরুম। বাড়ির মালিক অগ্রিম 2 মাসের ভাড়া নিয়েছে, তা পরিশোধ করে বাসা খালি থাকায় আবরার ইনায়া আজই উঠে পড়েছে।